প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে আমরা কথা বলতে চাই সমসাময়িক রাজনীতি, দেশ, এই বিষয়গুলো নিয়ে। আমরা জানি যে কোটা বিরোধী আন্দোলন চলছে এবং সার্বজনীন পেনশন স্কিম নিয়েও শিক্ষকদের এক ধরনের কর্মবিরতি চলছে। এর বাইরেও বিভিন্ন ইস্যু চলে আসছে। আমাদের রাজনৈতিক অঙ্গন বেশ একটু উত্তপ্ত এবং বরাবরের মতোই পারস্পরিক দোষারোপের বিষয়গুলো চলেই আসছে কথার মধ্যে বিভিন্নভাবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় করতে চাই। আমরা স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি এই মুহূর্তে আমাদের সাথে আছেন সরকারের সাবেক সচিব আবু আলম শহীদ খান। শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর দর্শককে বলে রাখি, আমাদের আরও নির্ধারিত দুজন অতিথি ছিলেন যারা রাস্তায় যানজটে আটকে গেছেন। আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীদের কারণে ঢাকার বিভিন্ন অংশে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে, সে কারণেই তারা আসতে পারছেন না। পৌঁছলে আমরা আপনাদের সাথে তাদের কথাও শেয়ার করব। আমি এখন আলোচনা শুরু করতে চাই শহীদ খান আপনার সাথেই, যে সার্বিকভাবে যদি বলি যে গত 1 জুলাই থেকে যে কর্মসূচিগুলো চলছে, বিশেষ করে পেনশন, শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে তারা কর্মবিরতিতে আছে এবং যেখানে আসলে একাত্মতা পোষণ করেছেন শিক্ষকদের পাশাপাশি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও, এবং যে কোটা বিরোধী আন্দোলন যেটা একটা বড় আকার ধারণ করছে বলে অনেকেই মনে করছেন, এই সময়ে এসে এই ধরনের আন্দোলন, এবং দেখা যায় যে বিশেষ করে ঈদ পার্বণগুলো শেষ হলেই, নতুন সরকার আসলে এই ধরনের আন্দোলনগুলো বেগবান হয়। আপনার কাছে কি মনে হয়, সেটারই আসলে ফলশ্রুতি কিনা? না, এটা পার্বণের সাথে সম্পর্কিত না। সরকারের দুটা সিদ্ধান্ত, একটা হলো সরকারের সিদ্ধান্ত যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরও অন্যান্য যারা আছেন তাদেরকে প্রত্যয় নামক একটা পেনশন স্কিমে নেওয়ার সিদ্ধান্ত, এবং সে ব্যাপারে তারা একটা পরিপত্র জারি করলেন। এবং পরিপত্র জারি করার পরে অন্য সেক্টর থেকে আপত্তি না আসলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপত্তি করলেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের যারা অর্থনীতিবিদ আছেন, তাদের বিজনেস স্কুল আছে, তাদের ম্যানেজমেন্ট স্কুল আছে, তো শিক্ষকরা তো মোটামুটি এইসব বিষয়ে তাদের জ্ঞান আছে, এবং তারা এইসব বিষয়ে ডিল করেন, এবং অনেক সময় তাদের সাহায্য নিয়ে এই সরকারের অনেক নীতিমালা তৈরি হয়, ভিতরের বিষয়গুলো তারা অনেক ভালোভাবে বোঝেন, পাণ্ডিত্য আছে তাদের, এবং তারা প্র্যাকটিক্যালি দেখেন এগুলোকে। তো তারা এটা দেখলেন, দেখার পরে তারা বললেন যে না, তারা বর্তমানে যে ব্যবস্থা আছেন সেই ব্যবস্থার তুলনায় প্রত্যয় স্কিম তাদের জন্য অনেক ক্ষতিকর, তাদের অনেক আর্থিক ক্ষতি হবে, এবং আর্থিক বিষয়গুলো বিবেচনা করা তো রাষ্ট্রের একটা দায়িত্ব, এবং তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এমন কোনো বিষয় মেনে নিতে চাবেন না। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষকদের কথা চিন্তা করি, তো প্রথমেই ভাবতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা প্রধান দাবি হচ্ছে যে তাদের জন্য পৃথক পে স্কেল, এবং এটা তাদের দাবির বাইরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতিও তাই। আমাদের যে দুটো বড় দল আছে এবং অন্যান্য দল, তারা যখনই নির্বাচন করেন তখন অনেক প্রতিশ্রুতি ব্যক্ত করেন, এবং প্রতিশ্রুতিতে তারা শিক্ষকদের জন্য নিয়ে আসেন, এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করা প্রয়োজন এটা তারা বলেন এবং প্রতিশ্রুতি দেন। এবং বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকরা কিন্তু একটা নতুন ধরনের বা একটা বেটার বেতন কাঠামোতে কাজ করেন, এটা দরকারও আছে বলে আমি মনে করি। তো আমি প্রথমত শিক্ষকদের জন্য পৃথক, বিশ্ববিদ্যালয় থেকে একদম প্রাইমারি শিক্ষক পর্যন্ত তাদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টাকে গুরুত্ব দেই, এবং আমি তাদের এই দাবিটাকে খুব মনে প্রাণে সমর্থন করি এই জন্য যে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আপনি আমার যে পরিচয় দিয়েছেন সাবেক সচিব, কামলা জাতির যারা আছি, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রোষানলে পড়বো না অথবা বিব্রত হব না, কারণ ওনারা তো আমাদের শিক্ষক এবং ওনাদের হাতেই আমাদের গড়ে ওঠা, এবং তার কারণে আমি ওই চাকরি বাকরি যা করেছি সেটার যোগ্যতা ওনারাই আমাদেরকে তুলে দিয়েছেন। তো যখনই তাদের যে বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা নিয়ে কথা উঠে, তখনই তারা একটা তুলনীয় বিচার করেন, যেটা আমাদের জন্য খুব বিব্রতকর। এখন যদি আসি যে প্রত্যয় স্কিমটা তাদের জন্য কেমন, এই আমাদের যে পেনশন আছে, এখন আমাদের সরকার এবং সরকারের যারা অর্থনীতিবিদ আছেন তারা অনেক চিন্তা ভাবনা করে এটা ঠিক করলেন যে এটা আনফান্ডেড ছিল, এখন ফান্ডেড হবে। এটা যদি আরও সাধারণ ভাষায় বলি, যে আগে পুরো পেনশনের দায় দায়িত্ব ছিল রাষ্ট্রের। এখন
পেনশনে আপনি কন্ট্রিবিউশন করবেন, আর ওখানে যে আপনার প্রতিষ্ঠান তারাও কন্ট্রিবিউট করবে, তারপরে একটা টাকা জমবে, সেই টাকাটা কোনো জায়গায় ব্যবহার করা হবে, কোনো একটা স্কিম বন্ড কেনা হবে, অথবা শেয়ার মার্কেট হতে পারে, বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বন্ড হতে পারে, রাষ্ট্রীয় বন্ড হতে পারে। তো এখানে মানে রাষ্ট্র পুরোটার এটা নেবে, এটা নেওয়ার ফলে ওখান থেকে যে ইনকাম হবে সেটা দিয়ে এই পেনশনটা সাপোর্ট করা হবে। এটা কিন্তু আমাদের শুধুমাত্র 54 বছরের বাংলাদেশের ডিপার্চার না, এটা তার আগের পাকিস্তান সময়টা যদি চিন্তা করেন তাহলে 25 বছর আরও যোগ করতে হবে। তারও আগে চিন্তা করলে একেবারে ওই গত শতাব্দীর প্রথম দিকে এই পেনশন ব্যবস্থা চালু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাকে আরও শক্তিশালী করা হয়। তা এই পেনশন নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমরা গাছেরটাও খাই এবং তলারটাও কুড়াই। মানে অনেক সার্ভিসে তো পেনশন নাই, মানে আপনি যেমন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছেন, আপনার তো কোনো পেনশন নাই, আপনার গ্র্যাচুইটি নাই, সুতরাং আপনার কাছে এটা মনে হতে পারে যে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু আপনার বেতন ভাতা এবং আমাদের যে কর্মচারীরা আছে, গণকর্মচারী আমরা যারা আছি, তাদের বেতন ভাতার মধ্যে অনেক তফাৎ আছে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তারা সরকারি কর্মচারী, গণকর্মচারীর চেয়ে 5 গুণ 10 গুণ 20 গুণ বেতন বেশি পেতে পারেন, পানও কেউ কেউ, এবং অনেকেই পান। তো সেখানে এই পেনশনটাকে বলা যেতে পারে যে এটা একটা প্যাকেজ, মানে আপনার বেতন ভাতা এবং পেনশন মিলেই গণকর্মচারীদের প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ। আমি কাজ করি, সেই অবস্থা থেকে তো বাংলাদেশে একটু মানে পরিবর্তনও এসেছে। এখন বেতন কাঠামোয় পরিবর্তন এসেছে, সরকারি বা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা যারা, তাদের তো পরিবর্তন এসেছে। যে পরিবর্তন আসছে মার্কেটে তার চেয়ে বেশি ওনারা পেতে পারেন। মানে যে কোনো একজনের যদি কথা বলি, যেমন আমার কথাই আমি একটু উদাহরণ দিই। আমি যেদিন চাকরি থেকে রিটায়ারমেন্টে গেলাম 14 সালে, তার 2 দিন পরে আমি যমুনা টিভিতে যোগদান করেছিলাম। আমি রিটায়ারমেন্টে গেছি 40,000 টাকা বেতন কাঠামোর মধ্যে। আমি যমুনা টিভিতে যোগ দেওয়ার পরে আমার বেতন ছিল, মানে ক্যাশ বেতন ছিল, পে চেকটা ছিল 7 লক্ষ টাকার, প্লাস গাড়ি ছিল, মানে সচিব হিসেবে আমারও গাড়ি ছিল, অ্যান্ড দেন প্লাস আমাকে ওই কোম্পানির ইনসেন্টিভ ছিল, আমার ভ্রমণ ভাতা ছিল, আধার ছিল, এবং একটা কোম্পানির কার্ড ছিল, যে কার্ডটা আমি এন্টারটেইনমেন্টের জন্য, মানুষকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারতাম। সো এটা 10-12 লাখ টাকার কাছাকাছি। আপনি 40-এর জায়গায় 10-12 লাখ টাকা, তো এরকম সবাই হতেই এরকম বেতন ভাতায় যাবে না, বাট তারা যদি বাইরে আসে তখন তারা অনেক বেতন ভাতা পাবে। এখন যেটা আছে 80,000 টাকা, বাট দ্যাট ইজ নট এনাফ। মানে আপনি যদি সাফিসিয়েন্ট বলা যাবে না, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা আছে তাতে মনে হয় যে ভালোই তো বেতন ভাতাটা। ওনারা যদি পেনশনে যান তাহলে ওনাদের পেনশনটা হবে 35,000 থেকে 45,000 টাকা। 35,000 টাকা পেনশন হওয়ার পরে উনি কীভাবে চলবেন? যদি বেতন ভাতার কথা বলেন তাহলে আরও আলাপ করা যেতে পারে, যে ধরেন একজন সরকারি কর্মচারী বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন চাকরি করেন বা যখন পেশায় থাকেন, তখন উনি বিশ্ববিদ্যালয়ের একটা বাসায় বা সরকারি একটা বাসা থাকে, ধরেন আজিমপুরে থাকেন। আপনি যখন তাকে সরকারি চাকরি থেকে বা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে যখন উনি রিটায়ার করবেন, সেটা আর্মিতেও হতে পারে, আপনার পুলিশও হতে পারে, বিচার বিভাগে হতে পারে, সবার জন্য যারা গণকর্মচারী তাদের সংখ্যা খুব কম, কিন্তু তাদেরকে একটা বাসস্থান সুবিধা দেওয়া হয়। আপনি সেই বাসস্থান সুবিধাটা কি ডিফাইন করবেন কিনা? তাহলে কি ওই সব লোকেরা যখন পেনশনে যাবে বা যখন চাকরি থেকে চলে যাবে, তখন আপনি তাকে কিছু টাকা ধরিয়ে দেবেন এবং বলবেন যে তুমি যাও, তারপর তারা ফুটপাতে বসবাস করবে, তাই না? তো এইরকম যদি ধ্যান ধারণা নিয়ে সরকার চলে বা রাষ্ট্র চলে বা জনগণও যদি এরকম মনে করতে থাকে, না তাদের, আবার কেউ কেউ এটা বলতে পারেন যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার দরকার কি, তারা ঢেউ গুণে তো অনেক টাকা উপার্জন করতে পারে। বাট এটা সবাই না, আমাদের 16 লক্ষ সরকারি কর্মচারী আছে, আর প্রায় 6 লক্ষ 7 লক্ষ ডিফারেন্ট পার্সপেক্টিভ। কিন্তু আমরা যখন আলোচনা করব তখনই, সেই জন্য আমি বলছি যে পেনশন এবং বেতন ভাতা এটা হচ্ছে একটা প্যাকেজ, এই প্যাকেজে কম্পেনসেশনটা হচ্ছে, এবং সেই কারণে রাষ্ট্র পুরো পেনশনের দায় নিচ্ছিল। এখন যদি আমাদের ফান্ডেড পেনশন করতে হয়, পৃথিবীর অনেক দেশে আছে, উন্নত দেশে আছে, কেন আছে যে ওইখানে প্রতিটা নাগরিকের এনভিআর ট্যাক্স ফাইল আছে। প্রতিটা নাগরিক 7 দিনে বেতন পাক, 1 দিনে বেতন পাক, 15 দিনে বেতন পাক, তার ট্যাক্স একটা কাটা হচ্ছে, ওখান থেকে তার পেনশন কন্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এবং যখন উনি রিটায়ারমেন্টে যান, 65 ধরেন তার এজ, উন্নত বেশি তাই 65-এর পর রিটায়ারমেন্টে গেলে ওনাকে পেনশন দেওয়া হবে। উনি যে পেনশন ফান্ড ক্রিয়েট হয়েছিল বিশাল ফান্ড থেকে, ওই ফান্ড থেকে তার পেনশনটা আসবে, এবং ওনাকে ওল্ড এজ বেনিফিট দেওয়া হবে।
যদি তার ইনকাম একটা লেভেল না ছুতে পারে, তো সেটা তাদের পক্ষে সম্ভব। আমরা যখন সার্বজনীন পেনশনের কথা চিন্তা করেছি, আলাপ করেছি, তখন কিন্তু আমাদের সবাই, আপনিও হয়তো এরকমই ভেবেছেন যে এটা হলো যারা পেনশন পাচ্ছে তাদের বাইরের লোকদেরকে একটা স্কিমে আনা, যাতে ওই যে আমরা যে সামান্য বিধবা ভাতা, তারপরে বয়স্ক ভাতা দেই, খুব সামান্য যেটা দেই, যেটা আসলে ওটার একটা প্রাতিষ্ঠানিকরণ করার মতো চেষ্টা করা, সেটাই আমরা করতে পারতাম। কিন্তু এখানে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনার ফলে তারা যে পেনশন সুবিধা পেতেন, সেখান থেকে তারা দেখলেন যে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন, এবং তারা একটা হিসাব দিয়েছেন, যে হিসাবটা আমরা সবাই জানি যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন। এক তো তাদের কন্ট্রিবিউশন করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়কে কিন্তু ম্যাচিং ফান্ড দিতে হবে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি যে একজন টিচার 5,000 টাকা দিবেন, অথবা 10% দিবেন, আর প্রতিষ্ঠান বাকিটা দিবে। এই প্রতিষ্ঠানের টাকাটা কে দিবে, কোত্থেকে আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সক্ষমতা আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইনকাম, ছাত্রছাত্রীদের বেতন থেকে যে ফি থেকে যে ইনকাম করে, সেই ইনকাম দিয়ে, আমি একেবারে সঠিক তথ্য আমার কাছে নাই, বাট আমি ড্যাম শিওর, আমি এটা যদি তথ্য নিয়ে আলোচনা করে, এই টাকা দিয়ে ইউনিভার্সিটির ইলেকট্রিক বিলও দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এটা না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিচ্ছে যে তাদের যে ইলেকট্রিক বিল আসে সেটা দিতে পারে না এই টাকা থেকে, তাদের ইনকাম থেকে। তাদের ইনকাম থেকে তারা পানির বিল, ওয়াসার বিল দিতে পারবে না, তো তারা এই কন্ট্রিবিউশনটা দিবে কোথায়? তখন রাষ্ট্রকে দিতে হবে। তো ঘুরে ফিরে আমরা ওই জায়গায় যাচ্ছি। এবং ওই আপনার ওই স্কিমটার আরও অন্যান্য অসুবিধা হলো যে স্কিমটা তো অনেক কিছু ক্লিয়ার ছিল না, যেমন তারা কি ফেস্টিভ্যাল অ্যালাউন্স পাবে কিনা, এটা পরে ক্লিয়ার করা হয়েছে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স অবশ্যই পেনশনের সাথে যুক্ত না। তারা বৈশাখী ভাতা পাবে কিনা এটা ছিল। তাদের রিটায়ারমেন্ট এজটা কি হবে, কারণ সরকারি কর্মচারী বা গণকর্মচারী, স্বায়ত্তশাসিত, ওদের রিটায়ারমেন্ট এজটা হলো 59, তাদের 65। সো ওই বিষয়গুলো ছোটোখাটো ক্লিয়ার করা হয়েছে, বাট ওনারা যে পেনশনের সাথে ছিলেন। আর একটা বড় ইস্যুস মনে হয় শিক্ষকদের ক্ষেত্রে আছে, যে নতুন চাকরিতে জয়েন করা, যে 2025 জুলাই আসছি যে থেকে ওইটাই তো একটা গোঁজামিল ছিল। এই জন্য আমি বারবার বলছি যে শিক্ষকদের জন্য পৃথক একটা বেতন কাঠামো থাকা দরকার, এবং তারপরে সরকার নির্ধারণ করবে, রাষ্ট্র নির্ধারণ করবে যে সেই বেতনের কত অংশ আমরা দেব, কত অংশ তাদেরকে আয় করতে হবে। এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করা যেতে পারে, এবং সুন্দর আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করা যায়। সেই আলোচনাটাও কিন্তু হচ্ছে না। আন্দোলনরত শিক্ষক নেতাদের অনেকেই কিন্তু এই অভিযোগও করেছে যে 1 সপ্তাহ চলে গেছে, আমরা একটা ফোন পর্যন্ত পাইনি। সরকার বা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত, এদের সাথে কথা বলা, এই যে সময়টা চলে যাচ্ছে, এতটা মানুষের শিক্ষা ব্যবস্থারও ক্ষতি হচ্ছে এক ধরনের। না, এটা এরকম হতে পারে যে সরকার মনে করে যে যারা আন্দোলনে আছে সব তো এখন নীলাকার, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য কোনো দল নাই, সুতরাং একটাই দল আছে, শাসক দলের লোকেরা আছেন, তারাই এই আন্দোলনের অগ্রভাগে আছেন, এবং সরকার মনে করছে যে তাদের সাথে এত আলোচনার দরকার কি। আমাদের শিক্ষকরা এখন ওই শিক্ষকদের ওই একটা জিনিস আগে বলে নেই যে তাদের যে পেনশনটা গোজামিল বললাম, সেটা একটু আমাদের শ্রোতাদের সুবিধার জন্য জানিয়ে দেই। কারণ আমাদের পেনশন, যারা পেনশনেবল সার্ভিস বলতে বলা হয়, কন্টিনিউয়াস 20 ইয়ার সার্ভিস, তাহলে পেনশন পাবে। 10 বছরও পেতে পারে, সেটা হলো ইনভ্যালিড পেনশন, যদি কেউ কোনো কারণে ইনভ্যালিড হয়ে যান। তো শিক্ষকদের ক্ষেত্রে যে পেনশনটা দেওয়া হচ্ছে এটা গোজামিল, কারণ তারা তো ওই যে প্রতি প্রমোশনের সময় নতুন চাকরি, সো তাদের কন্টিনিউয়াস সার্ভিস হচ্ছে না, সেটা তাদের একটা ভয়। সেই জন্য আমি বারবার বলছি যে তাদের জন্য সব কিছু পৃথকভাবে নির্ধারণ করা উচিত সরকারের বা রাষ্ট্রের। রাষ্ট্র এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে পারে, আলোচনা শুরু করা সঙ্গত ছিল। তো রাষ্ট্র হয়তো সরকার হয়তো ভাবছে যে তাদের সাথে আলোচনা করার দরকার নেই, তারা তো আমাদের নিজেদের লোক, এবং সরকারের পক্ষ থেকে তাদের যে নীতি তারা গ্রহণ করেছেন, এটা তো অংশীজনের সাথে আলাপ করে গ্রহণ করেন নাই, এবং অংশীজনের সাথে আলাপ করার সংস্কৃতি বাংলাদেশে নাই। যদি আমরা বলি একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এখন আমাদের দেশে কোনো সিদ্ধান্ত, এটা খুব মৌলিক সিদ্ধান্ত, 100 বছরের একটা সিস্টেম, সেটাকে আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, যেটা ভারতে কিছু জায়গায় পরীক্ষা করা হচ্ছে, টোটাল পরিবর্তন এখন হয়নি। পাকিস্তান, শ্রীলঙ্কা, কোনো জায়গায়, নেপাল, কোথাও এটা পরিবর্তিত হয়নি। তা আপনি এটা পরিবর্তন করতে যাবেন, একটা আইন করবেন, তার জন্য যে পরিমাণ কনসালটেন্সি হওয়া উচিত ছিল, বা যে পরিমাণ মানুষের সাথে আলাপ আলোচনা করা উচিত ছিল, সেই আলাপ আলোচনা তো হয়নি। আলাপ আলোচনা করলে আমরা এই পথটাকে আরো সুগম করতে পারতাম। আপনার কি মনে হয় যে আমাদের সিদ্ধান্তগুলো হঠাৎই নেওয়া হয় এবং তারপরে সে ভাবা হয় যে কি না, এটা নিশ্চয়ই সরকারে যারা আছেন তারা অনেক ভাবনা চিন্তা করেছেন, তো কিন্তু আলোচনা দরকার ছিল, অংশীজনের সাথে আলোচনা হয়নি।
ইউনিভার্সিটির সাথে আমরা আলোচনা করিনি। আমাদের তো ধরেন যে আলোচনাটা হয়েছে, আপনি বলতে পারেন এটা রাজনীতিবিদ, আমলা, তাদের মধ্যে আলোচনা হয়েছে। তাদের মধ্যে বিশেষজ্ঞ আছেন, অবশ্যই বিশেষজ্ঞ থাকবেন। কিছু বিশেষজ্ঞ হয়তো তারা সহায়তা নিয়েছেন, অর্থনীতিবিদ যারা বাইরে আছেন। বাট এটা বড় জিনিস ছিল। শিক্ষকদেরও কোনো অংশের সাথে হয়তো আলাপও হয়েছে, এরকম তো বোঝা যাচ্ছে না। যদি আলাপ হয়ে থাকতো তাহলে তো ওই শিক্ষকরা এখন মুখ খুলতে পারতেন। কেউ আছেন, কোনো অর্থনীতিবিদ আছেন যারা পেনশনকে মনে করেন যে পেনশন ব্যবস্থাটাই এটা তুলে দেওয়া উচিত। রাষ্ট্র কি এখন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা ফিল করতেছে, যে কারণে পেনশনটা তাদের উপরে একটা বোঝা হয়ে যাচ্ছে? এটা হতে পারে। তো রাষ্ট্র তো অনেক অগ্রগতি হচ্ছে, তাহলে এরকম বোঝা হয়ে যাওয়ার ভাবটা আসলো কেন? যদি আমাদের $2800, হ্যাঁ, $2800 যদি আমাদের পার ক্যাপিটা ইনকাম হয়, যদি হয়, মানে এটা তো হয়, এটা একটা ইয়ার আছে, এটা একটা অঙ্কের ফাঁকি আছে এখানে, সেটা নিয়ে আজকে আলোচনা নাই বা করলাম। আমার খালি একটা জিনিস জানতে ইচ্ছা করে, তাহলে আমাদের সর্বোচ্চ পর্যায়ে ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস, সেনাবাহিনী প্রধান, সকল সচিব, আইজিপি, তাদের কারো বেতন কিন্তু $2800 ছুঁয়ে নেই। তো এই $2800 বিষয়টা যে একেবারে শুভঙ্করের ফাঁকি, এখান থেকে বোঝা যায়। তো আপনি $2800 যদি আজকে ওনাদের বেতন হতো, শিক্ষকদের যদি তারা 3 লাখ টাকা বেতন, তারা হয়তো আন্দোলনের নাম, হ্যাঁ, তারা তখন কন্ট্রিবিউশনে চলে আসতে পারতেন। কেন আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা আগে ঢেলে সাজানো মতো করতে হবে, এবং অর্থনৈতিক ব্যবস্থার ওই উন্নতি হতে হবে। মানে মুখের কথায় যদি অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হয়ে গেছে এরকম করলে তো আসবে না। সেই জায়গাটায় যখন আপনি যেতে চান, সেই জায়গাতে যাওয়ার জন্য আপনাকে সেই অর্থনৈতিক কাঠামোটা গড়ে তুলতে হবে। তখন কিন্তু আপনি সার্বজনীন পেনশন স্কিমে যেতে পারবেন, যখন প্রতিটা লোক কাউন্টেড হবে, প্রতিটা মানুষ কাউন্টেড হবে। একজন কৃষক, শ্রমিক, একজন মজুরি, দিন শ্রমিক, সেও কাউন্টেড হবে, এবং একজন ব্যবসা, যতটুকুই ব্যবসা, মানে যে কথাটা আসলে সংবিধান দ্বারা স্বীকৃত, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণকে আসলে মানে মূল্যায়নের জায়গায় যদি নিয়ে আসা যায়। আমরা একটা বিরতি নিয়ে আবার কথা শুরু করতে পারি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছিলাম যে একটু আসি এবার কোটা বিরোধী যে আন্দোলন চলছে আজকে, বলা যায় যে বাংলা ব্লকেট বা বাংলা বন্ধ, যেটাই বলি না কেন, বাংলায় করলে যেটা হয় সেটা সাধারণ ছাত্ররা তাদের মতো করে আন্দোলন করছে। সেখানেও যদিও বিভিন্ন ধরনের রং লাগানোর চেষ্টা এর মধ্যে আমরা দেখেছি। ছাত্রদের এই যে কোটা বিরোধী আন্দোলন আপনি কিভাবে দেখেন? না, আমরা একটু যদি পেছনে যাই, 2018 সালে আন্দোলন হয়েছিল, এবং আন্দোলনটা বড় আন্দোলন হয়েছিল। তখন সরকার একটা পরিপত্র জারি করে, এবং ওইখানেই তো সমস্যার গোড়া। আপনি আন্দোলন করলেন সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য তো আন্দোলন হয়নি। আপনি আন্দোলন করলেন সংস্কারের জন্য, এখন সরকার তখন বলে দিল যে কোটাই বাতিল করে দিল, কোনো কোটাই থাকবে না, এবং একটা পরিপত্র জারি করে দিলেন। ঠিক আছে, আপনি, ওরা আলপিন চেয়েছিল, আপনি ওদেরকে মেশিন গান দিয়ে দিলেন, অসুবিধা নেই, তারাও খুব খুশি হয়ে গেল। এবং গত 5 বছর এটা চললো। 5 বছরে তো কোনো অসুবিধা হয়নি, কারো কোনো অসুবিধা হয়নি, এবং এটা চলছিল, ভালোই চলছিল। তো তখন আপনি বলতে পারেন যে তাহলে তো সমস্যাটার সমাধান হয়ে গেল। এরপরে 2022 সালে হাইকোর্টে একটা মামলা হলো, কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান মামলা করলেন, কেন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার ব্যাপারে তাদের আপত্তি নিয়ে মামলা করলেন। তো এই মামলা চলতে থাকলেও সরকারের কাছে নিশ্চয়ই এটার নোটিশ গিয়েছিল, এবং নিশ্চয়ই তারা তাদের বক্তব্য পেশ করেছিলেন, কিন্তু আমরা তেমন কিছু জানি না, ফলো করা হয়নি। খুব ইম্পর্টেন্ট ইস্যু, মিডিয়া কিন্তু ঠিকমতো ফলো করে নাই। এটা আমি আপনার সামনে বলছি, দোষ আপনাদেরও। মিডিয়া এই জিনিসটাকে ফলোই করলো না। এই তো ডেট পড়েছিল, শুনানি হয়েছে, যুক্তিতর্ক হলো কিনা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এজেন্ডা কোটা, যেটা নিয়ে এত বড় আন্দোলন হয়েছে। এবং যারা কোটার আন্দোলন করেছিলেন, যারা ছিলেন তখন নেতা বা অন্যান্য রাজনৈতিক দল, তারাও কিন্তু ফলো করে নাই। তারা হয়তো ভেবেছে, মানে অন্য রাজনৈতিক দলগুলো হয়তো ভেবেছে, বা আপনারা হয়তো ভেবেছেন এটা তো সরকার অলরেডি ডিসাইড করে ফেলছে, সুতরাং এই বিষয়ে রায়টা এমন কোনো অস্বাভাবিক রায় হবে না, বা এমন কোনো রায় হবে না, আমি অস্বাভাবিক শব্দটা ব্যবহার করতে চাই না, এমন কোনো রায় হবে না যে রায়টা নিয়ে খুব চিন্তার বিষয় আছে, যে কারণে কেউ এটাতে গুরুত্ব দেয়নি। বাট হঠাৎ করে যখন হাইকোর্টের রায়টা আসলো এবং ওই সার্কুলারটাকে বাতিল করা হলো, তখন তো আমরা আবার স্কোয়ার নাম্বার 1-এ চলে গেলাম। আমরা 2018-তে কিন্তু এখন চলে গেলাম। সেই কারণেই কিন্তু এখন কোটা বিরোধী বা কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনটা আবার দানা বাঁধছে।
এবং এটার ব্যাপারে একই আমার সাজেশন, বা যদি কেউ শুনে না আমাদের কথা, সেটা হলো যে এটারও ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে। কোটার সংস্কার করার কাজটা করতে হবে। কোটাটা এখন যে অবস্থা আছে তাতে মনে হচ্ছে যে যারা চাকরি প্রত্যাশী লক্ষ লক্ষ বেকার, প্রায় 40 লক্ষ শিক্ষিত বেকার, মানে যাদের গ্রাজুয়েশন উপরে আছে, কিন্তু চাকরি তো খুব কম সারা বাংলাদেশের। যদি এবং বিনিয়োগের পরিবেশ, গণকর্মচারী চাকরির কথা বলি না, ওরা তো প্রাইভেট সেক্টরে কাজের ব্যাপারে ইন্টারেস্ট না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার উদাহরণ চলে আসে, কেন আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা ওইটার কমান্ড এরিয়ায় আছি। অন্য বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, প্রতি বছর তাদের 20,000 গ্রাজুয়েট বের হচ্ছে, মাস্টার্স 10,000, গ্রাজুয়েট 20,000। মানে আমার এই অঙ্কটা আমি ওদের যে স্ট্যাটিস্টিক্স থেকে এনেছি এরকম না, তাদের 40,000 শিক্ষার্থী আছে, তারা বলেন 40+, তাহলে ও 4টাতে ভাগ করেন আপনি, এটা সোজা অঙ্ক করি আর কি আমরা, যে এমএ পাস করছে তাহলে 10,000 এবং 10,000 গ্রাজুয়েট হচ্ছে 20,000। আর চাকরি যদি বলেন, আমাদের বিসিএস এ যখন চাকরি হয়, লাস্ট বিসিএস তো 1500+ চাকরি থাকে, তার মধ্যে তো জেনারেল চাকরি কিছু কম, ওখানে ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, তাদের তো ইঞ্জিনিয়ারিং ডাক্তার হতে হবে। শিক্ষকের চাকরি করতে হলে তার একটা এমএ পাস লাগবে, কিন্তু অন্যান্য চাকরির জন্য তিনি বিএ পাস চলবে, গ্র্যাজুয়েশন হলে চলবে। কিন্তু 40 লক্ষ বেকার, শুধু ঢাকা ইউনিভার্সিটি 20,000 প্রত্যেক বছর সাপ্লাই করছে, তো তাদের সবাই নিশ্চয়ই চাকরি পাবে না। এখন যখন কোটার প্রশ্নটা আছে যে কোটা 56% এবং 44% মেধা, তখন একজন শিক্ষার্থীর মাথায় এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক, তাহলে কি আমি কোটার জন্য চাকরি পাচ্ছি কিনা। হয়তো এই যে এত শিক্ষার্থী আপনি দেখছেন রাস্তায়, তারা সবাই কিন্তু সরকারি চাকরি পাবে না, তারা সবাই জানে, বাট তারা একটা ফিল করছে, বঞ্চনা ফিল করছে যে আমি কোটার কারণে হয়তো চাকরিটা পাচ্ছি না, যদিও এটা পুরোপুরি সত্য না। এখন সেজন্য কোটার সংস্কার হতে পারে। কোটা তো একেবারে এমন জিনিস না যে এটা সারা জীবন ধরে চলতে পারে। যৌক্তিকতা অনুযায়ী কোটার সংস্কার হতে পারে, তো কোটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। ওই তখনও এই যে সরকারের যে একটা গণতান্ত্রিক সরকার, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বলি না যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে আছি, কিন্তু আমরা কারোর সাথে কোনো কথা বলি না। মানে ওই সময়ও পরিপত্র জারির আগে এদের সাথে 2-1টা বৈঠক হয়েছে, বাট একটা সচিবদের নেতৃত্বে একটা কমিটি ছিল, সেই কমিটির সাজেশনে এটা হয়েছে। ওই সময় আমরা সবার সাথে কথা বলি নাই, এখনো পর্যন্ত কথা বলছি না, বাট কথা বলতে হবে। কথা বললে এগুলো সমাধান হবে। আপনি এই কোটা ব্যবস্থাকে একটু যৌক্তিকরণ করতে পারেন। ভারতেও অনেক কোটা আছে, তারাও এইটা নিয়ে মামলা হয়, সুপ্রিম কোর্টে যায়, সেখানকার সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে এই কোটা কি অনন্তকাল চলবে, এটা সুপ্রিম কোর্টের জিজ্ঞাসা। তখন সরকার বলে না, এই কোটা চলতে হবে, কারণ ভারতে অনেক গরিষ্ঠর মানুষ আছে, হ্যাঁ, শিডিউল কাস্ট আছে, দলিত সম্প্রদায় আছে, এমনকি মুসলমানদেরকে তারা কোটার মধ্যে রাখছে। মুসলমান যে সম্প্রদায় আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, এবং আমাদের কনস্টিটিউশনে এটা আছে। সো আমাদের যে অনগ্রসর মানুষ, নারীরা বিশেষ করে, পৃথিবীর অনেক দেশে, আপনার ইউরোপের অনেক দেশে প্রাইভেট সেক্টরে টপ লেভেলে 50% নারী নাই, এই জন্য তাদের আইন করে দেওয়া আছে যে কমপক্ষে 40% নারীকে পলিসি লেভেলে এমপ্লয় করতে হবে। তো তাহলে কি ওটা একটা কোটার মতো না? আর আমাদের দেশে যখন আমরা বলি নারীদের কোটা থাকুক, তখন নারীদের কেউ আবার বলে আমার কোটার দরকার নেই। মানে এটা একটা পিয়ার প্রেশার। উনি ওনার বন্ধুর সাথে আন্দোলনে আছেন, উনি এটা বলছেন, বাট এটাই তো সত্য যে নারীরা আমাদের গণকর্মচারী এখন 10-12% মাত্র, 10-12%। শুধুমাত্র প্রাথমিক শিক্ষা নারী বেশি আছে, মাধ্যমিক শিক্ষা কিছু থাকতে পারে। তো এই যে জিনিসগুলো বিবেচনা করে কোটার বিষয়টা বিবেচনা আনতে হবে। এবং এখানে একটা কোটা নিয়ে খুব সেন্সিটিভ কথাবার্তা বলা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। যেমন মুক্তিযুদ্ধ কোটা, সেটা নিয়ে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে একটু সেন্সিটিভ আলোচনা হয়, সেখানে আমরা যেতে পারি। তার আগে যেটা বলা দরকার সেটা হলো যে আদিবাসী কোটা কিন্তু ওই আদিবাসী প্রার্থীর জন্য, আপনার নারী কোটা নারী প্রার্থীর জন্য। অন্য কোটা যদি থাকে ওই যাদের স্পেশাল কিড, তাদের জন্য যার জন্য প্রযোজ্য। এখন মুক্তিযুদ্ধ কোটার বেলায় যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের নাই এখন, খুব কম, এবং চাকরির বয়সের জন্য মুক্তিযুদ্ধ নাই, সন্তানদের জন্য করা হয়েছিল, সেখানেও কিন্তু তেমন কোনো আলোচনা আসে নাই যতদূর আমি দেখেছি। যে মুক্তিযুদ্ধের সন্তান এটা মেনেই নিয়েছিল, শিক্ষার্থীরা বা গার্জিয়ানরা বা নাগরিকরা মেনে নিয়েছিল, বাট যখন এটা মুক্তিযুদ্ধের সন্তানের কাছে গেল, তখন থেকে এটা নিয়ে একটা মারমারিং শুরু হলো। তো তার মানে ওইখানে একটা প্রশ্ন এসছে, এই প্রশ্নের একটা মীমাংসা করতে হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে করতে হবে। তারপরে যে আপনি যে কোটাই রাখেন, সেই কোটাটাকে
প্রত্যেক 5 বছর পর পর আপনি রিভিউ করতে পারেন। কারণ ওই যে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রশ্ন, অনন্তকাল ধরে চলবে কিনা, কিছুই অনন্তকাল ধরে চলবে না, আমি এখানে রিভিউ করতে পারেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যদি প্রশ্ন করি যে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে যেটা বলা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে বা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে, যে নাতিদের পর্যন্ত কেন আসতে হবে, আপনি কি মনে করেন এখানে? না, এটা নিয়ে আলোচনা করতে হবে। এটা একদম আমি এখানে বসে উত্তর দিতে পারবো না। বাট মুক্তিযুদ্ধ কোটা সম্পর্কে আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, আমাদের এই শিক্ষার্থীরা আসলে মুক্তিযুদ্ধ তো দেখেনি, বাট আমার জীবনে সুযোগ হয়েছে মুক্তিযুদ্ধ দেখার এবং যোগ দেওয়ার। আমি আপনাকে একদম পরিষ্কার বলতে পারি যে আমাদের যত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ প্লাস, তাদের মধ্যে অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিল সমাজের একেবারে নিচতলার মানুষ, একদমই প্রান্তিক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে চাষি, তাঁতি, মজুর, শ্রমিক, হ্যাঁ, ছাত্র ছিল, তারপরে কিন্তু পেশাজীবী মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের পার্সেন্টেজ খুব কম ছিল। সো তারা সমাজের পিছিয়ে পড়া মানুষরা যে রক্ত দিয়ে যখন দেশটা স্বাধীন করেছেন, তখন তাদের এই কোটা প্রথা চালু করা খুবই যৌক্তিক ছিল। বরঞ্চ কোটার চেয়ে আরো যৌক্তিক হতো যদি আমরা সকল মুক্তিযোদ্ধাকে আমাদের যে গণকর্মচারীতে আমরা যদি নিতে পারতাম। কারণ একজন মুক্তিযোদ্ধা, তিনি একটা ট্রেনিং নিয়েছেন, তার অস্ত্র চালানোর ট্রেনিং ছিল, তিনি যুদ্ধ করেছেন, তার একটা দেশের প্রতি একটা কমিটমেন্ট আছে। তিনি এইরকম কনস্টেবল চাকরি কিন্তু তিনি করতেই পারতেন, তিনি যে কোনো সরকারি কর্মচারীর চাকরিটা করতে পারতেন। আমরা তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। মেবি ওইটা একটা আমাদের যে নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঠিক হয়নি আমার মতে। আমি ব্যক্তিগতভাবে যখন পুরান জিনিস দেখি, ঠিক হয়নি। তখন একটা কোটা চালু করা হলো যে তাদের সন্তানেরা বা তারা যদি যোগ্য থাকেন তারা একটা কোটাতে আসবেন। আপনি একজন কৃষকের কথা চিন্তা করেন যে স্কুলেই যায়নি, তার জন্য চাকরিতে কোটা রেখে আপনার কী লাভ? এবং আমাদের মুক্তিযোদ্ধাদের বললাম তো যে অলমোস্ট 70-80% মুক্তিযোদ্ধা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা হয়তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কিন্তু তারা আমাদের এই যে মূল ধারায় থাকতে পারতেন, যেটা ভিয়েতনামে করেছে, যেটা লাওসে করেছে, কম্বোডিয়া করেছে, অনেক দেশে করেছে। আমরা তো তাদেরকে মূলধারা আনি নেই, এই জন্য কোটা রেখেছি। কোটাতেও তারা কোনো, আপনি আজকে যদি আমরা আলোচনা করি আরও, এটা তো আমাদের তো কোনো কিছু আলোচনা হয় না, কোনো তথ্য আমরা জানি না। পাবলিক সার্ভিস কমিশন তো আমাদেরকে এই তথ্যটা দিতে পারে জাতিকে, এই কোটার ফলে কতজন মুক্তিযুদ্ধ উপকৃত হয়েছেন এবং তাদের মধ্যে তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে কজন মুক্তিযোদ্ধা আছেন, তারা কি আসলেই উপকৃত হয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তর তো একটা পাওয়া দরকার। জি, আমরা আলোচনায় আসবো, আরেকটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি এসে পৌঁছতে পেরেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বিএনপি নেতাও। সেইখান থেকে যদি বলে, আজকে আপনি কোটা আন্দোলনের ফলে যে যানজট সৃষ্টি হয়েছে সেটার কারণেই আসতে দেরি করলেন। আমি কোটা নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, এরই মধ্যে আপনাদের দল থেকেও এক ধরনের কোটা আন্দোলনের সাথে যারা আছে তাদের সাথে একত্রতা জানানো হয়েছে, এবং আওয়ামী লীগ থেকেও বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা ভর করতে চাচ্ছেন, কিন্তু আসলে যুক্তিটা কি? কোটা আন্দোলনের যে আহ্বান করছে কোটা আন্দোলনের নেত্রীরা, তাদের সাথে আপনাদের যুক্তিটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই আন্দোলনে ভর করবার বা এই আন্দোলন থেকে নিজেকে বিযুক্ত রাখবার কোনো রাজনৈতিক প্রশ্ন আছে কিনা, এই প্রশ্নটাই আমি ওবায়দুল কাদের সাহেবকে আসলে করতে চাই। কারণ আন্দোলনটি একেবারে অর্গ্যানিক, এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, কোনো রাজনৈতিক গোষ্ঠীর আন্দোলন নয়। এবং আজকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, নিশ্চয়ই গণমাধ্যম আপনারা কভার করেছেন, আমি দেখছিলাম যে প্রত্যেকটা গণমাধ্যমে মোটামুটি আসছে যে সকল রাস্তাই মোটামুটি ব্লক হয়ে গেছে আজকে, এবং আজকে ওরা নামই দিয়েছে বাংলা বন্ধ। হ্যাঁ, তো এই তার সঙ্গে একেবারেই সাধারণ যারা স্টুডেন্ট, সাধারণ যারা ছাত্রছাত্রী, তারা যুক্ত হয়েছে। এবং এটা এমন একটা অবস্থায় রূপ নিয়েছে, তো আমার বাসাটা একদম সায়েন্স ল্যাবের ওখানেই, তো আমি একদম নিজের চোখেই দেখতে পাচ্ছিলাম যে একদম জনসমুদ্র পরিণত হয়েছে। সাধারণ ছাত্র ছাত্রী, নাগরিক সকলেই কিন্তু এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন, দেখুন কোটা
তুলে দেওয়ার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন কিন্তু নয়, এটি কোটা সংস্কার আন্দোলন। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে 56% বিভিন্ন ধরনের কোটা, মুক্তিযুদ্ধ তাদের সন্তানদের কোটা, নারী কোটা, সমাজে পিছিয়ে পড়া আদিবাসীদের কোটা ইত্যাদি সব মিলে 56, আর সেখানে মেধার ভিত্তিতে যাচ্ছে মাত্র 44%। একটা রাষ্ট্র যারা চালাবে তাদের মেধার ভিত্তিতে আসবে মাত্র 44%। বিষয়টি কি ভয়াবহ নয়? এক। দুই হচ্ছে, একটা সময় আমরা দেখতাম সিএসপি অফিসার, আমার নিজের পরিবারে 2-3জন সিএসপি অফিসার আছেন, আমার আপন চাচা, সো আমি জানি কত ব্রিলিয়ান্ট হলে একসময় সিএসপি অফিসার হতে পারতেন। তারপরে যখন সময়টা পাল্টে গেল, আমরা দেখলাম বিসিএস এ যারা আসছেন সেরকম মেধাবী, অত মেধাবী ছেলে মেয়েরা কিন্তু আর ইন্টারেস্টেড হচ্ছেন না। কেন ইন্টারেস্টেড হচ্ছে না? তার অনেকগুলো কারণ আছে, সুযোগ সুবিধা কম, বেতন কম, উপরি না হলে চলা মুশকিল, ইত্যাদি ইত্যাদি নানান রকম। তো আমরা দেখলাম যে সেখানে একটা মেধার গ্যাপ তৈরি হলো। সেখানে যদি আপনি এখন 44%, এখন বেতন বাড়ানো হয়েছে, নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ফলে এখন সরকারি চাকরিতে কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী ইন্টারেস্টেড হচ্ছে। কিন্তু আপনি যদি শুরুতে একটা ব্লকেট দিয়ে দেন, মেধার উপরে এক ধরনের খড়গ নামিয়ে দেন, তখন তো আপনি আসলে চাইলেও আর মেধাবী অফিসার তৈরি করতে পারবেন না। একটা কথা আমার আম্মা খুব বলতেন, মন্ত্রী আসবে মন্ত্রী যাবে, সচিব কিন্তু ঠিকই থাকবে। উনি নিজেও সরকারি চাকরিজীবী ছিলেন। সুতরাং এই কথাটির যে গভীর মর্মার্থ, যে একজন সচিবের হাতে অবিশ্বাস্য ক্ষমতা, এবং একজন সচিবের হাতে শুধু ক্ষমতাই না, ওনাকে অনেক বেশি মেধাবীও হতে হয়, বিকজ পলিসি মেকিং এবং পলিসি ইমপ্লিমেন্টেশন অনেকটাই কিন্তু সচিবদের হাতে থাকেন। যে কারণে ডাক সাইটের সচিব যারা থাকেন তারা কিন্তু দেখা যায় যে মন্ত্রী এমপিদের খুব বেশি পত্তাও দেন না, কারণ তারা জানেন যে আসলে মেশিনারিটা তারাই চালান। সেই জায়গাটাতে যদি আমরা বিভিন্ন কোটা দিয়ে বিষয়টাকে সীমাবদ্ধ করে ফেলি, বিষয়টিকে মেধাবীদের কাছ থেকে সরিয়ে ফেলি, তখন না একটা রাষ্ট্র পরিচালনাতেই সমস্যা তৈরি হয়। আমরা যদি সার্বিকভাবে দেখি তাহলে সংস্কারটা কোথায় প্রয়োজন বলে মনে করেন আপনি? প্রথমত যেই দাবিগুলো তারা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে তারা যারা যুক্ত, তারা বলছে যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বংশ পরম্পরা, এটা এখন 3rd জেনারেশন মোস্টলি, তাদের নাতি নাতনিরা, তাদেরও কি এই সুবিধা দেওয়ার প্রয়োজন আছে কিনা, একটা প্রশ্ন। এক। দুই হচ্ছে, যারা ধরেন 56% তো কোটা, অনেক সময় দেখা যায় 56% পূরণও হচ্ছে না, যে শূন্য জায়গাগুলো থাকছে সেগুলোতে অন্তত মেধার ভিত্তিতে নেওয়া হোক। নারী কোটা বা আদিবাসী কোটার বিরুদ্ধে কিন্তু খুব বেশি আওয়াজ আমরা শুনছি না, কিন্তু বলা হচ্ছে যে 56% ইজ টু মাচ, এটাকে একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হোক। এর মধ্যে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমি দুঃখিত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, বাংলাদেশের প্রধান বিচারপতি, তিনি অযাচিতভাবেই একটি মন্তব্য করলেন। মামলার শুনানি চলছে কোটা সংস্কার নিয়ে, যে মামলাটি হাইকোর্টে অর্ডার হয়েছে সেটা এখন সুপ্রিম কোর্টে গেছে, অ্যাপিলেট ডিভিশনে যখন শুনানি চলছে, তিনি অ্যাটর্নি জেনারেলকে শতপ্রণোদিত হয়ে প্রশ্ন করলেন যে এই আন্দোলনটা আসলে কেন হচ্ছে, এটা কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় পরিবর্তনের জন্য এই আন্দোলন হচ্ছে? আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে, অযাচিতভাবে এই ধরনের মন্তব্য ওনার বায়াসড মন মানসিকতাকেই ইন্ডিকেট করে, যেটা কিন্তু খুব স্বচ্ছন্দ হওয়ার মানে যায় না। কারণ যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা মামলাটির এখন একটি পক্ষ, তারা যখন দেখবে যে প্রধান বিচারপতি এই ধরনের মন্তব্য করছেন, তখন কিন্তু তার চিন্তা বা তার ভাবনা বা কোটা নিয়ে তিনি কি চিন্তা করছেন এটা বুঝতে আসলে আর কোনো প্রবলেম হবে না, একটা সাবজুডিস ম্যাটার। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে হাইকোর্টে অনেক বেঞ্চ থাকে, আপনি একটা বেঞ্চের উপর অনাস্থা আনলে আরেকটা বেঞ্চ আপনার সেই মামলার শুনানি করবে, কিন্তু স্বয়ং প্রধান বিচারপতির কথায় যখন আপনি বুঝবেন যে তিনি আসলে কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে আছেন, তখন কিন্তু আপনার হাতে আর কোনো অপশন নাই, আপনার ওই একটাই সুপ্রিম কোর্ট যেখানে আসলে আপনাকে বিচারের জন্য যেতে হবে। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে এই ধরনের মন্তব্য বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে আসাটা খুব স্বস্তিদায়ক। সরকারি দল থেকে প্রধানমন্ত্রী কিন্তু স্বয়ং বলেছেন যে যেটা আসলে বিচারাধীন আছে সেটা নিয়ে আমাদের তো কিছুই করার নাই। আর এই বিষয়টাতে আপনি কি বলবেন? আসলে উনি এটা তো ঠিকই বলেছেন যে বিচারাধীন বিষয়ে মানে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তার আপাতত কিছুই করণীয় নাই, বাট এই আন্দোলন চলতেই পারে। বিচারাধীন বিষয় নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অতীতেও হয়েছে, এবং বিচারাধীন বিষয়টার যে পরিসমাপ্তি সেটা আন্দোলনের আলোকেই ঘটেছে কিন্তু।
সুতরাং এই যে আন্দোলন চলবে এবং উনি যেটা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মন্তব্য, কোটা আন্দোলন যারা করছে কোটা সংস্কারের জন্য তারা ভেবেই নিতে পারে যে প্রধান বিচারপতি একদিকে হেলে পড়েছেন। আর প্রধানমন্ত্রী যখন বলেন তখন উনি সরকার হিসেবে বলেন, সুতরাং উনি বলতে পারেন যে হ্যাঁ আমরা বিচার বিভাগের কি হয় আমরা যদি অপেক্ষা করতে পারি। আমরা যদি এরকম যদি হয় যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করা হয়েছিল ওটাও কিন্তু বিচার বিভাগকে ঘাড়ে রেখেই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছিল। তো এরকম কেউ ভেবে নিতে পারে যে 18 সালে যে কোটার পরিপত্র জারি হয়েছিল ওটা একটা ইমোশনাল ব্যাপার ছিল এবং এটার জন্য অপেক্ষা করা হচ্ছিল। মানে অনেক কিছু প্রোজ এন্ড কনস আছে। কিন্তু আমরা আলোচনা করব এবং একটা প্রসঙ্গ আনতে চাই যে কোনো আন্দোলন বা কোনো বিষয় যখনই ঘটে তখন আসলে সরকারি দলের নেতাকর্মীদের কাছ থেকে এক ধরনের বিরোধী দলের নেতাকর্মীদের ষড়যন্ত্র খোঁজার একটা বিষয় আমরা দেখি, এখানেও সেটা ঘটেছে। এই সংস্কৃতি, রাজনৈতিক এই সংস্কৃতি আসলে বাংলাদেশকে কি দিতে পারে সেই জায়গাটা নিয়ে কথা বলবো। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আবু আলম শহীদ, যেখানে আমি প্রশ্নটি থামিয়েছিলাম যে এই যে রাজনৈতিক সংস্কৃতি আমরা সবসময় ঘুরে ফিরে দেখি পারস্পরিক দোষারোপ, এখানেও আমরা সেটা দেখছি কিনা এবং এতে করে আসলে বাংলাদেশের গুণগত পরিবর্তন হয় কিনা? না, গুণগত পরিবর্তন তো হয়ই না। হয় কিনার উত্তর হচ্ছে যে হয় না, বরঞ্চ গুণগত মানে নিম্নগামী হয়। এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আগে ছিল অতীতের, সেটার তুলনায় এখন তো রাজনৈতিক সংস্কৃতি অনেক নিম্নগামী। আপনি যে দোষারোপের রাজনীতির কথা বলছেন এটা হয়তো অতীতেও ছিল, বাট এখন মানে দোষারোপের রাজনীতি যেটা দেখেন সেটা ওই যে একেবারে পাড়ার প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, একদম গ্রামে মহল্লায় ওইরকম ঝগড়াঝাটির পর্যায়ে চলে গেছে। এখন তো কেউ কাউকে যে কোনো বিষয়ে দোষারোপ করাই আমাদের একটা প্রবণতা। মানে আলাপ আলোচনার ইচ্ছা নেই, আপনি যে খোলা মন নিয়ে আলোচনা করবেন এটা নাই। এতে মানুষের মানে সাধারণ মানুষের ক্ষতিটা কি হচ্ছে? সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের রাজনীতির এই সংস্কৃতির কারণে বা বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা বা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে অবস্থা, এই অবস্থার ভিকটিম তো রুমান ফার্মিন আর নয়, ওনারা ভিকটিম না, রাজনীতিবিদরা ভিকটিম না, ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ আজকে মানে কি ক্ষতি হচ্ছে এখন এটা বললে তো আরেকটা টক শো করতে হবে। সাধারণ মানুষ কেমন আছে, এই টক শোটাই মনে হয় বেশি প্রয়োজন। সাধারণ মানুষ কেমন আছে এটা যদি জিজ্ঞেস করেন, সাধারণ মানুষ একেবারেই ভালো নাই। কোথায় ভালো নেই? যে দ্রব্যমূল্য দেখেন, তার আর্থিক অবস্থা দেখেন। ওই যে $2800 কথা আমরা একটু আগে আলোচনা করলাম না, যে পার ক্যাপিটা ইনকাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস, বাংলাদেশের সচিব, আমাদের আর্মি চিফ, পুলিশ চিফ, তারা কি $2800 বেতন পান নাকি? তারাই তো $2800 রিচ করতে পারে। তাহলে সাধারণ মানুষ তো $100 নিচে। এবং তাদের যে অর্থাভাব, তাদের যে দ্রব্যমূল্য, তারা যে পরিশ্রম করতে হয়, তার ফলে যেটুকু আয় করে সে আয় নিয়ে কীভাবে চলছে এটা চিন্তা করলেই আসলে খুব কষ্ট লাগে। এবং শুধু সাধারণ মানুষ না, মধ্যবিত্ত মানুষরা, আমাদের মতো মানুষরা খুব বিপদে আছে, যারা ফিক্সড ইনকাম গ্রুপ। আমরা যেমন পেনশনে আছি, 2005 সালে যিনি পেনশনে গেছেন তার সর্বোচ্চ পেনশন হচ্ছে 4,772 টাকা। 4,772 টাকা। ওনার বাড়ি, আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড নাই এই জন্য আমি জানি না, বাট ওনার বাড়ির হেল্পিং এইডের একজনের বেতন তার 4-5 গুণ। তারপরে তো আমরা কিছু বলতে পারি না। আমি এটার একটু ঘুরিয়ে প্রশ্ন করতে চাই আপনার কাছে রুমিন ফারহানা, যে বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনার জায়গায় যদি বিরোধিতা হয়, যেমন এই আন্দোলনে আমরা দেখছি যে বিরোধী মনা যে দলগুলো সবাই মোটামুটি একাত্মতা পোষণ করেছে, কোটা বিরোধী এবং শিক্ষক পেনশনের যে, এইখান থেকে আসলে কিভাবে গঠনমূলক সমালোচনার জায়গায় যাওয়া যায়? কারণ যেটা বলছিলেন যে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা সঠিক, সেটার পাশে দাঁড়ানোর অর্থ যদি হয় রাজনৈতিক বিরোধিতা, তাহলে আমার আসলে কিছু বলার নাই। কিন্তু রাজনৈতিক বিরোধিতা বা রাজনীতির রং দিয়ে দেওয়ার যে আলাপটি এসছে, সেখানে একটা কথা যুক্ত করাই যায় যে ধরুন একটু আগে আপনি প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, এই মামলায় কিন্তু সরকার একটি পক্ষ, অ্যাপিলটি কিন্তু সরকার করেছে। হ্যাঁ, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে অ্যাপিল হয়েছে সেটা সরকার করেছে। সেই অ্যাপিলে সরকার একটি পক্ষ এবং সরকারের নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি যখন নিজে একটা মন্তব্য করেন
সেই মন্তব্য করা আদৌ কতটুকু যুক্তিযুক্ত, এই প্রশ্ন আসতে পারে। দুই হলো, তিনি যখন একটি মন্তব্য করেন, মন্তব্যটি তিনি চান বা না চান কোনো একটা পক্ষে যাবে, কোনো একটা পক্ষের বিরুদ্ধে যাবে। এবং বাংলাদেশের বর্তমান যেই বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলুন কিংবা ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারকের কথাই ধরুন, কারোরই কিন্তু ঘাড়ে কয়েকটি করে মাথা নেই যে প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা বা খায়েশ একটু বুঝতে পারলাম, কিন্তু পেরে টেরেও আমি আসলে ভিন্ন একটি রায় দিচ্ছি বা ভিন্ন একটি অর্ডার দিচ্ছি, সেই অবস্থায় আসলে বাংলাদেশ নাই। আর তিন হচ্ছে, রাজনৈতিকরণের কথা বলছিলেন তো, আচ্ছা ধরুন যখন কোটা সংস্কার আন্দোলনটি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে, তখন ছাত্রলীগ কেন এই আন্দোলনে যারা দিক নির্দেশনা দিচ্ছিলেন, যারা সামনে থেকে আন্দোলনটি চালিয়ে নিচ্ছিলেন, তাদেরকে হল থেকে বের করে দেওয়ার একটি অ্যাটেম্পট নিয়েছিল, আপনি জানেন নিশ্চয়ই। এবং সে অ্যাটেম্পটের পরে থেমে যায় আরো সাধারণ ছাত্রছাত্রীরা যখন সেখানে সমবেত হওয়া শুরু হয়, এবং যখন দেখা যায় কয়েকশো ছাত্রছাত্রী এত রাতে গিয়ে হলের সামনে বসে পড়েছে এবং কিছুতেই যিনি লিডিং পজিশনে ছিলেন ওই আন্দোলনে তাকে বের হতে দেবে না হল থেকে, তখন অটোমেটিক্যালি আসলে হাওয়া ঘুরে গেছে। এবং পরে দেখা গেছে যে ছাত্রলীগের উপর থেকেই আসলে পরে নির্দেশনা এসেছে যে দরকার নেই, আর কিছু করা দরকার নেই। এবং যাকে হল থেকে বের করে দেওয়ার অ্যাটেম্পট নেওয়া হয়েছিল, সে ভদ্রলোক যে কোনো কারণেই হোক ছাত্রলীগের কারো নাম নিতে রাজি ছিলেন না। আসলে তিনি যতই বলুক না কেন, তারা সরি বলেছে, আমি আর নাম নিতে চাই না। নাম যে আসলে বাংলাদেশে কেউ কারো কেন নেয় না, এটাও আমরা ভালোই বুঝি। তো রাজনীতির রং যদি বলেন, রাজনীতির রং হলো এগুলো। কোনো সঠিক বা যৌক্তিক বা ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানোকে আমি আসলে রাজনীতিকভাবে দাঁড়ানোর কথা বলি না। যদি রাজনৈতিকভাবে দাঁড়ানোর কথা হতো, তাহলে আমি মনে করি যে ছাত্রদল বা অন্যান্য যেই বিরোধী দলের যুব সংগঠনগুলো আছে, তারা সরাসরি মাঠে নেমে পক্ষে দাঁড়াতে পারতো, সেটা কিন্তু তারা কেউ করেনি। নৈতিক সমর্থন, সেটা আমি মনে করি বাংলাদেশের সচেতন শিক্ষিত সকলেই নৈতিক সমর্থন রাখতে পারে যার যার জায়গা থেকে। অ্যাবসলিউটলি। কিন্তু এই যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজা হচ্ছে বা ষড়যন্ত্র হতে পারে, বিএনপি হচ্ছে নিজেরা আন্দোলন করতে পারছে না, এই আন্দোলনগুলোর উপর ভর করছে, এইগুলো আপনারা আসলে যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত তারা কিভাবে দেখছেন? আমরা এটাকে আসলে রাজনৈতিক রেটরিক হিসেবেই দেখি, এর বেশি কিছু নয়। আওয়ামী লীগ ভিকটিমহুড খেলতে সবসময় পছন্দ করে, তারা সবসময় নিজেকে আক্রান্ত এবং নিজেকে আহত দেখাতে পছন্দ করে, সেখান থেকে ষড়যন্ত্র কথাটি তারা সবসময় বলে। এবং ষড়যন্ত্র নিয়ে সবচেয়ে বেশি তারাই কথা বলে যারা নিজেরা সারাদিন ষড়যন্ত্রের মধ্যে থাকে বলে আমাদের মনে হয়। এবং সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগকে নতুন করে কিছু বলবার নাই। আপনার কি মনে হয় যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, সেটার একটা প্রভাব বাংলাদেশ পড়ছে? সার্টেনলি। সমাজে না এখন একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে। সমাজে আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, এরকম একটা রাজনীতি এমন একটা জায়গায় গেছে। ঠিক যেটা শহীদ ভাই ওনার সেগমেন্টে বলছিলেন, যে রাজনীতিতে এখন সহাবস্থান তো দূরেই থাক, পারস্পরিক শত্রুতা এমন অবস্থায় গেছে যে হয় তুমি থাকবে নয় আমি থাকবো। মুখ দেখা দেখি বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ তো বটেই, সকল কিছুই বন্ধ, সামাজিকভাবে সকল কিছুই বন্ধ। নির্মূলের রাজনীতি, একেবারে নির্মূলের। ঠিক আছে, তারপর এখন নির্মূলের রাজনীতি। আমি আপনাকে পছন্দ করি না, নির্মূল। উনি আমাকে পছন্দ করেন না। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য এই পরিবেশ আসলে কোথায় আমরা উন্নত করতে পারি? আপনি সংবিধান মেনে চলেন, আপনি সংবিধানে যেভাবে যারাই আছেন, যিনি সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন, তাদের সকলেই যদি আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হন, আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হন, ভালো একটা নির্বাচন যদি আমরা করতে পারি, নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব ঠিকমতো পালন করে, আমাদের যে গণকর্মচারীরা আছে তারা সংবিধান অনুযায়ী এবং তাদের কমিটমেন্ট অনুযায়ী সকল সময় জনগণের সেবা করা তাদের দায়িত্ব, আর্টিকেল 19। সো আর্টিকেল 19 অনুযায়ী চললেই তো অনেক সমাধান হয়ে যায়। সেখানেও বড় প্রশ্ন, এর মধ্যে আরও অনেক কথা বলা যায়, আজকে হয়তো সেই প্রসঙ্গগুলো বললামই না। কিন্তু এই যে সংশয়ের জায়গা, সেই জায়গা থেকে আসলে বিএনপি বা বিএনপির মতো বিরোধী দলগুলো কিভাবে আসলে বাংলাদেশকে উতরে নিয়ে যাবে? চ্যালেঞ্জিং, এটা খুবই চ্যালেঞ্জিং। এবং বাস্তবতা হচ্ছে যে 2008-এর পর 14, 18, 24 তিনটা নির্বাচন পার হয়েছে, বিএনপি বা বিরোধী দলগুলো তাদের লক্ষ্যে পৌঁছতে পারে নাই।
বাস্তবতা হচ্ছে যে মানুষ যতই বিএনপি বা বিরোধী দলের সাথে থাকুক, সত্যিকার অর্থে রাস্তায় নেমে পুলিশের গুলির সামনে মুখোমুখি দাঁড়ানো যেটাকে বলে, সেটা সাধারণ মানুষ করেনি। সাধারণ মানুষ ধরে নিয়েছে এটা বিএনপি বা অন্যান্য দলের আন্দোলন, তাদেরটা তারা বুঝে নেবে। এই অবস্থা সাধারণ মানুষ গেল কেন? নিশ্চয়ই মানুষের মধ্যে এই ধারণা খুব গভীরভাবে প্রথিত হয়েছে যে দল পরিবর্তন হলেই যে রাজনীতি পরিবর্তিত হবে, বিষয়টি তেমন নয়। ক্ষমতায় যেই আসুক না কেন তারা এমনই হবে, এবং দিন শেষে আসলে আমার যে নাগরিক অধিকার, আমার যেই অধিকারগুলো আছে সেগুলো আমি পারবো না, সেগুলো আমাকে কেউ দেবে না, সুতরাং আমি কোনো দলের পক্ষে গিয়ে আরেক দলের বিরুদ্ধে দাঁড়াবো না। এটা হচ্ছে সাধারণ মানুষের পারসেপশন। আর রাজনীতিতে সম্পর্কের ক্ষেত্রে আরেকটা কথা আমি বলতেই চাই, স্বাভাবিক সম্পর্ক অস্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক সম্পর্ক বলতে ঈদ মোবারক বলা, রাজনৈতিক আলোচনার টেবিলে বসে আলোচনা চালানো, এগুলো অস্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন ভেতরে ভেতরে বড় বড় নেতাদের সম্পর্ক কিন্তু ঠিকই থাকছে, ব্যবসায়িক সম্পর্ক চমৎকার চলছে। আপনি রাতের বেলা ক্লাবগুলোতে বা অন্যান্য রেস্টুরেন্টগুলোতে গেলে আপনি দেখবেন দুই দলের বড় বড় নেতারা কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করছেন, সবই চলছে স্বাভাবিকভাবে। মুশকিল হচ্ছে সাফার করেন দিন শেষে কর্মীরা। হ্যাঁ, কর্মীরা সাফার করেন, তারা রক্ত দেন, তারা ঘর ছাড়া হন, তাদের বিরুদ্ধে মামলা হয়। আরেকটি বিষয় যেটা রাজনীতি সমাজকে এফেক্ট করেছে সেটা হচ্ছে ডিসপ্যারিটি বা বৈষম্য বিভৎসভাবে বেড়েছে। কেউ 15 লাখ টাকা ছাগল কিনছে, কেউ 1 কোটি টাকার গরু কিনছে, কেউ হয়তো ভাগের এক অংশ মাংসই পাচ্ছে না। যিনি পাচ্ছেন না তিনি যে একেবারে প্রান্তিক মানুষ তাও নয়, তিনি হয়তো নিম্ন মধ্যবিত্ত মানুষ, কিন্তু এই যে মূল্যস্ফীতির ভয়াবহ চক্র, এই চক্রে পড়ে তিনি হয়তো এখন নিম্ন মধ্যবিত্তের চেয়েও আরো এক ধাপ নিচে পড়ে যেতে বাধ্য হয়েছেন। এখন মূল্যস্ফীতি কেন, আমাদের রিজার্ভ সংকট কেন ইত্যাদি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে, ইকোনমিক্স নিয়েও দীর্ঘ আলোচনা হতে পারে। তবে একটা কথা, শেষ কথা, জবাবদিহিতামূলক সরকার যদি না থাকে তার অবশ্যম্ভাবী পরিণতি এটাই হবে। জবাবদিহিতাহীন সরকারের জায়গায় আমি বসি, আপনি বসেন, শহীদ ভাই বসুক, যিনি বসুক, অবস্থা একই দাঁড়াবে। সেখানে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের এক ধরনের অঙ্গীকারের প্রয়োজনীয়তা আছে মনে হয়। আমরা আলোচনা আর করতে পারছি না, শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য, এবং আপনাকে আরো একটু বেশি করে যে এই জ্যাম মারিয়ে এসেছেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও আগামীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন।